নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন আশ্রমের সন্ধান নিয়ে। এই আশ্রমটাও অনেকের কাছেই কিন্তু এখনও পর্যন্ত অজানা। আজ আমি চলে এসেছি রামকৃষ্ণ শান্তি আশ্রমে। সত্যিই এখানে অপার শান্তি বিরাজ করছে। চারিদিকে সবুজে সবুজে ঘেরা শান্ত নিরিবিলি আধ্যাত্মিক অপূর্ব সুন্দর পরিবেশ। এই আশ্রমে একবার আসলে আপনাদের মন চাইবে বারবার আসতে। কোথায় এই আশ্রম? আপনারা কিভাবে এসে পৌঁছবেন এই আশ্রমে? এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে, এই সকল খুঁটিনাটি তথ্য রয়েছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এই আশ্রমে এসে কিভাবে পৌঁছবেন। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন ত্রিবেণী স্টেশনে। এইখান থেকে ধরব সকাল 8:28-এর ব্যান্ডেল কাটোয়া লোকাল। আপনারা ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল বা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরতে পারেন। এছাড়াও যারা শিয়ালদহর দিক থেকে আসবেন, শিয়ালদহ থেকেও কিন্তু সকাল 8:05 একটা শিয়ালদা কাটোয়া লোকাল ছাড়ে। আজকের আমার ট্রেন জার্নি এখানেই শেষ। আমি নেমে পড়েছি অগ্রদ্বীপ স্টেশনে। এই অগ্রদ্বীপ স্টেশন কিন্তু এমনিতে খুব ফাঁকা। বছরের একটা সময় কিন্তু লাখ লাখ দর্শনার্থীর সমাগম হয়। এই অগ্রদ্বীপ স্টেশনটি দর্শনার্থীদের ভিড়ে গিজগিজ করে। সেটা হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথের মেলার সময়। অগ্রদ্বীপের গোপীনাথের মেলার ভিডিও এই চ্যানেলে রয়েছে। আমি অগ্রদ্বীপের মেলার ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অগ্রদ্বীপ স্টেশনে আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমি ফুটওভার ব্রিজ দিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই বাইরে বেরোতে হবে। চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এইবারে ব্যান্ডেল যেদিকে চলে যাচ্ছে সেই দিকে মুখ করে এই প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা এগিয়ে এসে বাঁ দিকেই দেখুন এই যে বেরোনোর জায়গা, এইখানে এই যে দেখছেন এখানে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড রেখে 2-1 পা এগোলেই সামনেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে পলাশী রামকৃষ্ণ শান্তি আশ্রম যাব বা আদ্যাপীঠ আশ্রম যাব। চলে এসেছি আশ্রমের একদম সামনে। অগ্রদ্বীপ স্টেশন থেকে টোটোয় করে এই আশ্রম পর্যন্ত আসতে সময় লাগলো 15 মিনিট, আর ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। তবে আমি যেহেতু একা ছিলাম সেই কারণে একটু ভাড়াটা বেশি পড়লো। আমি 50 টাকা দিয়ে এই পর্যন্ত আসলাম। তবে আপনারা যদি অনেকে একসঙ্গে থাকেন ভাড়াটা তবে মেকআপ হয়ে যাবে। এমনিতে ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আমি স্টেশন থেকে টোটোয় করে এসে নামলাম এইখানে একদম আশ্রমের গেটের সামনে। এই হচ্ছে আশ্রমের মূল প্রবেশদ্বার। সামনেই দেখতে পাচ্ছেন রয়েছে একটা বেশ বড় তোরণ। প্রবেশদ্বারটা কিন্তু বেশ বড়। প্রবেশদ্বারের ওপরেই দেখুন রয়েছে গরুড় দেবের একটি মূর্তি। সামনেই দেখছেন রয়েছে একটি বড় লোহার গেট। তো চলুন এবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে প্রবেশদ্বারের 2 সাইডে দেখুন এরকম বসার জায়গা রয়েছে দুটো, এইদিকে একটা আর এই দিকে একটা। গেটের সামনে থেকে এই বাঁধানো রাস্তা চলে গেছে একদম মূল মন্দিরের গেটের সামনে পর্যন্ত। এই রাস্তার 2 ধার দিয়ে দেখুন সারি সারি সুপারি গাছ লাগানো রয়েছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে ডান দিকেই দেখুন এখানে রয়েছে একটা শৌচালয়, আর এইখানে দেখুন একটা রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর মূর্তি করা রয়েছে। শ্রীকৃষ্ণ কদম গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছেন আর রাধা বসে শুনছেন। আশ্রমটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মূল মন্দিরের ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে একটা জলের ফোয়ারা।
বেশ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে আশ্রমের মূল মন্দির, আদ্যা মায়ের মন্দির। একদম কলকাতার আদ্যাপীঠ মন্দিরের অনুকরণেই তৈরি এই আদ্যা মন্দির। সামনের দিকে যেই দুইটি চূড়া দেখছেন সেই দুইটি হচ্ছে শিব মন্দির, আর মাঝখানেই রয়েছে আদ্যা মায়ের মন্দির। আর মন্দিরের ঠিক সামনে নাট মন্দিরের যে ছাদ, ছাদের উপরে দেখুন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ও মা শারদার মূর্তি বসানো রয়েছে। তো চলুন এবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই রয়েছে বড় নাট মন্দির। এই নাট মন্দিরে দাঁড়িয়েই গর্ভগৃহে আপনারা আদ্যা মাকে দর্শন করতে পারবেন। মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে প্রবেশদ্বারের ডান দিকে নাট মন্দিরের এক পাশে দেখতে পাবেন আপনারা এই মূর্তিটি। ইনি হচ্ছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা কমল ভাই। মূর্তিটি দেখে দেখুন মনে হচ্ছে জীবন্ত। আমি তো প্রথমটা ভেবেছিলাম কোনো একজন জীবন্ত ব্যক্তিই বসে আছেন এখানে। প্রবেশদ্বারের বাঁ দিকের দেওয়ালে এখানে দেখুন একটি চিত্র রাখা রয়েছে। কোনো এক অনুষ্ঠানে কমল ভাই ওনার শিষ্যদের নিয়ে বসে আছেন। এই নাট মন্দিরের এক কোণে দেখুন এখানে একটা টেবিল রয়েছে, আর এইখানে মোমবাতি, ধূপকাঠি, আলতা, সিঁদুর এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আপনারা যদি আদ্যা মায়ের পুজো দিতে চান তবে পুজোর সামগ্রী কিন্তু এখানে পেয়ে যাবেন। নাট মন্দির পার করে ঠিক সামনেই রয়েছে আদ্যা মায়ের মূল গর্ভগৃহ, তবে তার আগেই রয়েছে দুই সাইডে দুইটি শিব মন্দির। বাঁদিকের মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা শান্তিনাথ। গর্ভগৃহের ঠিক মাঝখানেই রয়েছে কালো পাথরের এই শিবলিঙ্গটি। এই শিবলিঙ্গের আকৃতিটা দেখুন অনেকটা নর্মদের স্বর শিবলিঙ্গের মতন। পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, তবে এটা মাটির মূর্তি, সেই কারণে একটু নষ্ট হয়ে গেছে। আর সামনেই দেখুন রয়েছে বিশাল বড় এই ত্রিশূলটি। ডান দিকের গর্ভগৃহে বিরাজ করছেন বাবা ভূতনাথ। এই গর্ভগৃহ দেখুন মাঝখানেই রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ, তবে এই শিবলিঙ্গটি আমরা সাধারণত যে শিবলিঙ্গ দেখে থাকি সেই রকম। এখানেও দেখুন শিবলিঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, এটিও মাটির মূর্তি, সে কারণে নষ্ট হয়ে গেছে। আর এই গর্ভগৃহের পেছনের দিকের দেওয়ালে দেখুন একটি চিত্র রয়েছে অমরনাথের তুষার লিঙ্গের চিত্র। চলুন এইবারে আমরা আদ্যা মায়ের মূল গর্ভগৃহে আদ্যাশক্তি মহামায়াকে দর্শন করে নিই। গর্ভগৃহে বিরাজ করছেন আদ্যাশক্তি মহামায়া, রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ এবং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। একদম ওপরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। তারপর রয়েছেন আদ্যাশক্তি মহামায়া। তারপর রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আমরা কলকাতার আদ্যাপীঠ মন্দিরে যে বিগ্রহ দেখি একদম সেই একইভাবে এইখানেও কিন্তু আদ্যা মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথমেই নিচে রয়েছেন ভক্তি ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তারপর রয়েছেন শক্তি আদ্যাশক্তি মহামায়া, তারপর একদম ওপরে রয়েছেন প্রেম শ্রী শ্রী রাধাকৃষ্ণ। আশ্রমের এক সদস্য জানালেন এই প্রতিটি মূর্তি হচ্ছে শিলামূর্তি। এই আশ্রমের প্রতিষ্ঠাতা কমল ভাই যখন এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি নিজে হাতে আদ্যা মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে পুজো করতেন। সেই মৃন্ময়ী মূর্তি কিন্তু আজও পর্যন্ত রাখা রয়েছে, সেটাও আপনাদের দর্শন করাবো। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আদ্যা মা ও রাধাকৃষ্ণ ছাড়াও এখানে আরও বিভিন্ন দেবদেবতা রয়েছেন। সামনেই দেখছেন রয়েছে অনেকগুলি শিবলিঙ্গ।
বেদির ঠিক ডান দিকে এখানে দেখুন আরও একটি সিংহাসন রয়েছে, আর এইখানে রয়েছে নারায়ণশিলা এবং গোপালের বিগ্রহ। আর এই হচ্ছে আদ্যা মায়ের সেই মৃন্ময়ী মূর্তি, যেটি এই আশ্রমের প্রতিষ্ঠাতা কমল ভাই নিজে হাতে তৈরি করেছিলেন। আচ্ছা বন্ধুরা, আমরা এই আশ্রমে এসে এই আশ্রমের যিনি বর্তমান মহারাজ ওনাকে পেয়ে গেছি। নমস্কার মহারাজ। নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ ভাই। হ্যাঁ, আমার এই আশ্রম ব্রহ্মচারী কমল ভাই আদ্যাপীঠে ছিলেন উনি। আচ্ছা। হ্যাঁ, 1974 সালে উনি ওখান থেকে আসেন। হ্যাঁ, এসে এই মন্দির প্রতিষ্ঠা করেন ব্রহ্মচারী কমল ভাই। এই যে হ্যাঁ, উনি এখানে এসে মন্দিরকে প্রতিষ্ঠা করেন, আদ্যা মায়ের মন্দির। উনি গত 3 বছর হলো উনি দেহ রেখেছেন। হ্যাঁ, আমি এসেছি আদ্যাপীঠের কাছ থেকেই, দক্ষিণেশ্বর অঞ্চল থেকে এসেছি। এসে এই মন্দিরটা পরিচালনার ভার আমাকে, যে এখানে যে বিপ্লব নিয়োগী আছে সেক্রেটারি, আচ্ছা। সে আমার উপরে দায়িত্বটা দিয়েছে। এবার চলছে আমাদের এখানে হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, হ্যাঁ আমাদের গুরুদেব, তার উপরে হচ্ছে কর্মশক্তির দেবতা আদ্যাশক্তি মহামায়া, তার উপরে হচ্ছে প্রেম রাধা কৃষ্ণ। এই হচ্ছে আমাদের বিগ্রহ। আর আমাদের যে বর্তমান সেক্রেটারি আছে সে হচ্ছে বিপ্লব নিয়োগী। আচ্ছা। হ্যাঁ, সে আমাদের এখানকার এখন কর্ণধার। হ্যাঁ, তার পরিচালনায় এই মন্দির চলছে। আচ্ছা, এখানে তো মায়ের নিত্য ভোগ হয়, অন্ন ভোগ হয়। মায়ের ভোর 4টের সময় আরতি হয়। আচ্ছা। হ্যাঁ, তারপরে ঠাকুরের পুজো হয়। হ্যাঁ, তারপরে দুপুর বেলায় মায়ের অন্ন ভোগ হয়। আর সন্ধ্যাবেলা হয়, আবার সন্ধ্যাবেলাতে 7টার সময়তে শীতল দেওয়া হয় মাকে। আচ্ছা আচ্ছা। এইভাবে চলছে আশ্রমে। আমাদের আশ্রমে বর্তমানে বোধ 3 বিঘার উপরে আমাদের জমি আছে। আমাদের একটা গোশালা আছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের বছরে মাঘ মাসের 3 তারিখে, মানে জানুয়ারি মাসের 17 কিংবা 16 তারিখে আমাদের একটা প্রতিষ্ঠা দিবসের একটা বড় অনুষ্ঠান হয়। আচ্ছা। তখন অনেক লোক এখানে আসেন, প্রসাদ পান। তাছাড়া আমাদের এখানে সামনে গুরু পূর্ণিমা আছে। গুরু পূর্ণিমা 29 তারিখ বুধবার পড়েছে, জুলাই, 29শে জুলাই। হ্যাঁ, সেদিনকে আমাদের একটা অনুষ্ঠান হয়। আর আমাদের তো কালী পুজো, যেহেতু মা আছে, সেই জন্য আমাদের একটু কালী পুজোটাও ধুমধাম সহকারে করা হয়। আচ্ছা। আর এই জন্মাষ্টমীটা একটু ছোট করে করা হয়। আচ্ছা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের উৎসব। আর এখানে মহাদেব দেখলাম, মহাদেবেরও কোনো অনুষ্ঠান হয়? এখানে স্বপ্ন আদিষ্ট কমল ভাইয়ের স্বপ্ন আদিষ্ট, উনি ইয়ে থেকে পেয়েছেন, নর্মদা নদী থেকে উনি উঠেছেন, ওনাকে উনি প্রতিষ্ঠা করেন আর কি। এখানে এই একটা শিব আছে বাবা শান্তিনাথ। আচ্ছা। আর ও পাশে একটা আছে বাবা ভূতনাথ। এই দুটো শিব মন্দির আছে। আর এই হচ্ছে কমল ভাই, ব্রহ্মচারী কমল ভাই। ইনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। পরবর্তীকালে ওনার সুযোগ্য ভাইপো বিপ্লব নিয়োগী এখন মন্দিরের। আচ্ছা আচ্ছা। মন্দির সকালবেলা কটার সময় খোলা হয়? আমাদের এখানে দৈনিক মন্দির খোলা হয় সকালবেলা, সকাল 5টার সময়। আচ্ছা, কটা অবধি খোলা থাকে? আবার এই আমাদের একটু ওই 2-2:30 নাগাদ একটু গেটটা বন্ধ করা হয়। আচ্ছা। আবার 4টের সময় আমরা খুলে যাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাত্রি 8টা পর্যন্ত আমাদের এখানে খোলা থাকে। আচ্ছা, এখানে যে মায়ের নিত্যদিন অন্নভোগ হয়, সেই ভোগ প্রসাদ ভক্তদের পাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে যদি ভক্তরা আমাদের এখানে আসে, আমাদের একটা ফোন নাম্বার, 2টো ফোন নাম্বার আছে। একটা বিপ্লব নিয়োগী, আচ্ছা। ওর একটা ফোন নাম্বার আমাদের বিলে করা আছে। আচ্ছা। ওকে ফোন করে দিলেই হবে, কিংবা আমি এখানে দায়িত্বে আছি, আমাকে একটা ফোন যদি কেউ করে আগের দিন কজন আসবেন। আচ্ছা। হ্যাঁ, তাহলে অন্নভোগের ব্যবস্থা আছে। আচ্ছা, একটু নাম্বারটা বলুন। 9123045780। আচ্ছা। আর একটা হচ্ছে বিশ্বজিৎ ভাই, হ্যাঁ, 869777
606677। আচ্ছা, এই নাম্বারে ফোন করে আগের থেকে জানিয়ে দিলে, আগের দিন যদি বলে দেওয়া হয় যে এতজন আমরা আসছি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা তো শহর নয়, এটা গ্রাম, সেই জন্য আমাদের একটু জানিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, প্রসাদের মূল্যটা কত? প্রসাদের মূল্য 120 টাকা। আচ্ছা, এখানে কি থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উপরে মানুষ থাকার জন্য 3টে ঘর আছে। আচ্ছা হ্যাঁ, মানুষ যদি মনে করে এখানে থাকবে, তার সুব্যবস্থা আছে। আচ্ছা, এখানে যদি ভক্তরা এসে থাকতে চান তাহলে তার জন্য মূল্য কত? থাকারও সুব্যবস্থা আছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের যদি একটা সিঙ্গেল বেডরুম আছে, ওখানে 3 জন থাকতে পারবে। হ্যাঁ, আমাদের বেড ভাড়া হচ্ছে 650 টাকা আচ্ছা মাত্র। আর সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া হচ্ছে 500 টাকা পার ম্যান। আচ্ছা আচ্ছা, এমনি নিত্যদিনকার যে প্রসাদের ব্যবস্থা সেটা হচ্ছে 120 টাকা। আর কেউ যদি এখানে এসে থাকেন, তার সকাল থেকে রাত্র অবধি খাওয়া হচ্ছে 500 টাকা। আচ্ছা, আর সিঙ্গেল রুম হচ্ছে, সিঙ্গেল বেডের রুম হচ্ছে 650 টাকা। আর ডাবল বেডরুম যে 6 জন থাকতে পারবে, আচ্ছা, সেটা হচ্ছে 850 টাকা। আচ্ছা আচ্ছা। আর খাওয়ার ব্যবস্থা এক পার ম্যান হচ্ছে 500 টাকা, মানে 3 বেলা। হ্যাঁ, আচ্ছা আমরা বেডটি পর্যন্ত দেওয়া হবে এখান থেকে। আচ্ছা আচ্ছা বেডটি দেওয়া হবে, টিফিন দেওয়া হবে, দুপুরে দেওয়া হবে, সন্ধ্যাবেলা একটা টিফিন দেওয়া হবে, রাত্রিবেলা একটা খাবার দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আর অনুষ্ঠানের সময় যে প্রসাদের ব্যবস্থা থাকে তখন কি মূল্য দিতে হয় নাকি বিনামূল্যে? না, আমাদের যে মাঘ মাসের 3 তারিখে যে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়, এখানে যারা ভোগ প্রসাদ পায় সবই বিনামূল্যে। আচ্ছা, যে কোনো অনুষ্ঠানের সময় প্রসাদটা বিনামূল্যে। আচ্ছা মহারাজ, এখানে কি দীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে দীক্ষা দেওয়া হয়। আমাদের 3 রকম ভাবে দেওয়া হয়। আচ্ছা, একটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের আচ্ছা রামকৃষ্ণ মন্ত্র দেওয়া হয়, আর একটা কৃষ্ণ মন্ত্র দেওয়া হয় আচ্ছা যারা কৃষ্ণ দেবের, আর একটা দেওয়া হয় সেটা হচ্ছে শক্তি মন্ত্র। আচ্ছা, হ্যাঁ, যারা ঠাকুরের ভোগ টোগ রান্না করে, অনেকে আসে যে মহারাজ পুজো আচ্ছায় অংশগ্রহণ যদি করি আমি শক্তি মন্ত্র নেব, আচ্ছা তখন আমাদের আদ্যা শক্তি মহামায়ার মন্ত্র দেওয়া হয়। আচ্ছা, দীক্ষা দেওয়ার কি কোনো নির্দিষ্ট দিন আছে? হ্যাঁ, দীক্ষার দিন আমরা বলে দিই। আচ্ছা, যারা দীক্ষা নেবে তাদেরকে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। আচ্ছা আমরা কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, সেটা তাদেরকে জানিয়ে দিই আচ্ছা যে আচ্ছা এইগুলো লাগে আর এইগুলো করতে হবে, আচ্ছা এই করতে হবে। তারপরে যাকে একদিন তাকে ডাকা হয়, ডেকে সে যদি সঠিক বলতে পারে তাহলে দিনটা দেয়া হয়। আচ্ছা দীক্ষার দিনটা দেয়া হয়। আচ্ছা। আর এখানে কি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয়, যেমন বিয়ে বা হ্যাঁ অন্নপ্রাশন? হ্যাঁ, কেউ যদি অন্নপ্রাশন হতে পারে, হ্যাঁ, নানা রকম। আমাদের শুধু শ্রাদ্ধের কাজটা করা হয় না। আচ্ছা, হ্যাঁ, শুভ কাজ সবই করা হয়। আচ্ছা আচ্ছা শ্রাদ্ধের কাজটা আমরা এখানে করি না। আচ্ছা আমরা বিবাহ হলে হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, উপনয়ন হতে পারে, বার্থডে হতে পারে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা অন্নপ্রাশন হতে পারে, এইগুলো আমাদের এখানে করা হয়। আচ্ছা, এগুলো তো আপনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নিলে হ্যাঁ, ব্যবস্থা করে যোগাযোগ করতে হবে। আমাদের মঠ যে সেক্রেটারি আছে তার সঙ্গে যোগাযোগ, ফোনে কথা বলে হ্যাঁ দিলেও হ্যাঁ হবে। আচ্ছা, ঠিক আছে মহারাজ। জয় ঠাকুর, ধন্যবাদ। তো বন্ধুরা, শুনলেন মহারাজের কাছ থেকে যে এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে এবং ভক্তদের জন্য থাকারও ব্যবস্থা আছে। আপনারা যদি এখানে প্রসাদ নিতে চান বা 1 দিন বা 2 দিন থাকতে চান, তার জন্য আগের থেকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন, এখানে থাকার জন্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো আমরা একটু দেখে আসি। আদ্যা মায়ের যে মূল মন্দিরের গর্ভগৃহের পাশ দিয়ে দেখুন এই একটি রাস্তা রয়েছে, আর এইখানে দেখুন একটা জায়গা রয়েছে টিনের সেট দেয়া। এইখানটা যখন অনেক ভক্তরা একসঙ্গে আসেন তখন এই জায়গাটায় বসিয়ে প্রসাদ দেওয়া হয়। আর এইখানটায় দেখুন বড় কোনো অনুষ্ঠানের সময় যে বাসনগুলো ব্যবহার করা হয় সেইগুলো দেখুন এইখানে রাখা রয়েছে। মূল মন্দিরের ঠিক পেছন দিকটায় দেখুন এই একটি দরজা রয়েছে, এখান থেকে প্রবেশ করে ডান দিকে সিঁড়ি উঠে গেছে ওপরে যাওয়ার জন্য। আর বাঁ দিকে দেখুন এইখানে একটা রুম রয়েছে। মন্দিরে কোনো ভক্ত, দর্শনার্থী, অতিথি আসলে এই জায়গাটায় বসতে দেওয়া হয়। আর এই রুমটা পার করেই দেখুন এইখানে হচ্ছে আশ্রমের রন্ধনশালা। নিত্যদিন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ কিন্তু এইখানেই প্রস্তুত করা হয়। এই রন্ধনশালার পাশেই দেখুন এইখানটায় হচ্ছে আশ্রমের ভাড়ার ঘর। রান্নার সব সরঞ্জাম এইখানেই রাখা থাকে। আশ্রমে 1-2 ভক্ত এসে যদি প্রসাদ নেন তাহলে তাদের প্রসাদ বিতরণ করা হয়। এইখানে দেখুন এই একটা টেবিল রাখা রয়েছে, এই টেবিলে বসিয়ে।
এবারে চলুন আমরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে ওপরে যে অতিথি নিবাস আছে সেটা একবার দেখে আসি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। ওপরে উঠে এসেই দেখুন সামনেই এই একটা রুম রয়েছে, আর এখানেও দেখুন খাট পাতা রয়েছে। এইখানে আশ্রমের যে সেবায়িতরা রয়েছেন ওনারাই থাকেন, ওনাদের মধ্যে একজন থাকেন। তবে এইখানটায় অতিথিদের থাকতে দেওয়া হয় যখন বেশি লোকজন হয়ে যায়। তারপরেই হচ্ছে এই একটা রুম। এই রুমটা দেখুন বেশ বড়, আর এই রুমে দেখুন রয়েছে দুটো খাট। এখানে একসঙ্গে প্রায় 6 থেকে 7 জন মানুষ থাকতে পারে। বড় বড় জানালা রয়েছে, বেশ খোলামেলা ঘরটা, ভালো আলো বাতাসও আসছে। এই রুমের সঙ্গেই রয়েছে শৌচালয়। এই যে এদিকটায় রয়েছে শৌচালয়। এই রুমের পাশেই দেখুন এইখান থেকে আরও একটা দরজা রয়েছে, এই পাশেও আর একটা রুম রয়েছে। আর এই রুমটায় রয়েছে একটাই খাট, আর এই রুমটায়ও দেখুন একসঙ্গে 4 জন মানুষ থাকতে পারবে। এই রুমের ভাড়াটা হচ্ছে 650 টাকা। আর সামনের যে রুমটা দেখলেন বড় ডবল বেডের, ওইটা হচ্ছে 850 টাকা। এই রুমটার সঙ্গেও দেখুন অ্যাটাচ বাথরুম রয়েছে। প্রতিটা রুমের সঙ্গেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জলেরও ভালো ব্যবস্থা আছে। আর প্রতিটা রুমই কিন্তু বেশ খোলামেলা, অনেকগুলো জানলা আছে, ভালো আলো বাতাস আসছে। এই রুমের দেখুন এই দিক দিয়ে একটা দরজা রয়েছে, এই যে এখান থেকে বেরিয়ে সামনেই রয়েছে এরকম একটা খোলা বারান্দা, ব্যালকনির মতন রয়েছে। এই যে এখান থেকে একটা ব্যালকনি রয়েছে। আর এইদিকে দেখুন একটা সিঁড়িও রয়েছে, এই যে একটা লোহার সিঁড়ি করা রয়েছে। এই সিঁড়িটা দিয়েও কিন্তু এই যে বাগানের দিকটায় যাওয়া যাবে। এই দিকটা হচ্ছে আশ্রমের বাগানটা, আর এদিকে অনেক রকমের গাছপালা রয়েছে। আর এখানে একটা ছোট্ট পার্কের মতনও রয়েছে। আর এই দিকেও দেখুন সরু একটা বারান্দা রয়েছে, ব্যালকনি আর কি। আর এইখানে একটা দোলনা রয়েছে দেখুন। সকালবেলায় বা সন্ধেবেলায় এই দোলনায় বসে চা খেতে খেতে আশ্রমের এই সুন্দর প্রকৃতিটাকে বেশ ভালো উপভোগ করা যাবে। আর ওই দিকটা হচ্ছে আশ্রমের গোশালা। চলুন এবার আমরা নিচে গিয়ে আশ্রমের গোশালা, বাগান এগুলো দেখে নিই। চলে এসেছি নিচে। মূল মন্দিরের ঠিক ডান দিক দিয়েই দেখুন এই রাস্তা চলে গেছে গোশালার দিকে। আর এই যে সামনেই দেখছেন এই বাগানটা, এখানে একটা ছোট্ট পার্কের মতন রয়েছে, তো সেটা আমরা পরে ঘুরে দেখছি। আগে চলুন আমরা গোশালাটা দর্শন করে আসি। এই যে মন্দিরের এক সদস্য, উনি আমাকে নিয়ে যাচ্ছেন গোশালা দেখাতে, তো ওনার সঙ্গেই যাচ্ছি, গোশালা দর্শন করব। এইখানটায় দেখুন কতগুলো রাজহাঁস, আর হাঁসগুলো গলা বাড়িয়ে তেড়ে আসছে। এই যে আমার দিকেও তেড়ে আসছে, দেখুন কি বড় বড় হাঁসগুলো, দারুণ লাগে এই রাজহাঁস। আচ্ছা, গোশালার দিকে যেতে এই রাস্তার উপরে দেখুন ঝড়ে একটা গাছ পড়ে গেছে, সে কারণে উনি আমাকে একটু সাবধান করে দিলেন যে যাতে আমি দেখে পার হই এই রাস্তাটা। আশ্রমের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কোনো দিকে কোনো কোলাহল নেই, একদম কোলাহল মুক্ত, শান্ত নিরিবিলি একটা জায়গা। এখানটায় দেখুন কত খড় রাখা রয়েছে, খড়ের গাদা, গোমাতাদের খাবার জন্য এই খড়গুলো রাখা রয়েছে। চলে এসেছি গোশালায়। এই হচ্ছে গোশালা। আর এখানে দেখুন এই যে গোমাতারা বসে রয়েছে, আর গোমাতাদের যাতে গরমে কোনো কষ্ট না হয় সে কারণে কিন্তু এখানে ফ্যান লাগানো রয়েছে। এই দিকটাতেও দেখুন অনেকগুলো গোমাতা রয়েছে। ওই দিককার গোমাতাদের গায়ের রং হচ্ছে কালো, আর এই দিককারগুলো লাল। সামনের এই ছোট্ট বাছুরটাকে দেখুন কি সুন্দর লাগছে, কি মিষ্টি দেখতে। গোশালা দর্শন করে এবারে চলে আসলাম বাগানের দিকে। এই যে রাজহাঁসগুলো দেখলেন, এই রাজহাঁসেদের থাকার ঘর হচ্ছে এইটা। আর এই দিকে দেখুন একটা খাঁচা রয়েছে, আর এই খাঁচার মধ্যে অনেকগুলো পাখি রয়েছে দেখুন। এই যে দেখুন এইগুলো হচ্ছে সব বদ্যি পাখি, অনেকগুলো রয়েছে দেখুন।
আর ওপরে হাঁড়ি লাগানো রয়েছে ওদের বাসা, আর নিচে খাবার দেয়া রয়েছে। অনেকগুলো রয়েছে পাখি, কি সুন্দর লাগছে দেখতে। এই দিকটায় দেখুন একটা সুন্দর জিনিস রয়েছে, ওই যে দেখছেন ডলফিন করা রয়েছে। এই জায়গাটায় ফোয়ারা করা হয়েছে, তবে এখন এটার মধ্যে জল নেই, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সেই কারণে এটা ফাঁকাই রয়েছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আর ফোয়ারাটা চলবে তখন কিন্তু দেখতে দারুণ লাগবে এইটা। আর এই দিকে দেখুন একটা বসার জায়গা করা রয়েছে, খড়ের চালা দেয়া, বেশ সুন্দর লাগছে দেখতে। বাগানের মাঝখানে বসার জায়গা, তবে খড়ের চালটা একটু নষ্ট হয়ে গেছে, বর্ষাকাল যেহেতু, বর্ষাকালে বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। এটা আবার ঠিক করা হবে, মানে চালটা ঠিক করা হবে। বসার জায়গাটা ঠিক আছে, ওপরের যে খড়ের চালটা রয়েছে সেটা একটু নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতে হবে। এখানে দেখুন কত চালতা পড়ে রয়েছে, এখানে একটা চালতা গাছ রয়েছে, আর ওই চালতা খড়ের চালে পড়ে পড়ে খড়ের চালটা আরও ভেঙে গেছে ওই জন্য। আর এই দিকে দেখুন একটা দোলনা রয়েছে। আশ্রমের বাইরের বাগান ঘুরে আবারও চলে আসলাম মায়ের গর্ভগৃহের সামনে। এখন হচ্ছে মায়ের ভোগ নিবেদনের পালা। গর্ভগৃহে মহারাজ এখন ভগবানকে ভোগ নিবেদন করছেন। ভোগ নিবেদনের শেষেই শুরু হবে ভোগ আরতি। এই যে দেখছেন এখানে আসন পাতা হয়েছে, আর ভোগের থালা, জল সমস্ত কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। এদিকে নাট মন্দিরেও দেখুন এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা কমল ভাই, ওনাকেও এখানে ভোগ নিবেদন করা হয়েছে। ভোগ নিবেদনের পর এইবারে শুরু হলো ভোগ আরতি। মায়ের ভোগ আরতি হয়ে গেছে, এবারে হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার পালা। আজকে আমি এখানে ভোগ প্রসাদ পাবো, আর আমি কুপন কেটে নিয়েছি 120 টাকা দিয়ে। এইবারে ভোগ প্রসাদ গ্রহণ করব। চলে এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। এখানে দেখুন কাগজের প্লেটে মায়ের ভোগ প্রসাদ পরিবেশন করা হয়েছে। আজকের প্রসাদে আছে সাদা অন্ন, আলু ভাজা, পটল ভাজা, পাঁচমিশালি একটা তরকারি, আর রয়েছে পনিরের তরকারি। তো বন্ধুরা, অগ্রদ্বীপের এই রামকৃষ্ণ শান্তি আশ্রমের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।